12 ডিসেম্বর 2021 মুম্বাইয়ের কাছাকাছি অবস্থিত পাহাড়ি পর্যটন কেন্দ্র মাথেরানের সাই সদন লজ নামক একটি লজের একটি ঘর থেকে সকালে পরিষ্কার করার সময় এক যুবতীর মস্তকহীন মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি এমন অবস্থায় ছিল যে তার শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। শুধু তাই নয়, খুনি মেয়েটির পরিচয় গোপন করতে তার বাহুতে থাকা ট্যাটুটিও ব্লেড দিয়ে ঘষে মুছে ফেলেছিল, যাতে পুলিশ ট্যাটুর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করতে না পারে। এই ঘটনা মাথেরান পুলিশের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ মুম্বাইয়ের কাছাকাছি অবস্থিত এই পর্যটনস্থল ছুটির দিনে প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। মাথেরানের বাইরের অংশে অবস্থিত সাই সদন লজ এর এক কর্মচারী 12 ডিসেম্বর সকালে যখন ঘর পরিষ্কার করছিল, তখন হঠাৎ সে একটি বিছানার নিচে একটি মৃতদেহ দেখতে পায়। মৃতদেহটি এতটাই ভয়াবহ অবস্থায় ছিল যে তা দেখে লজের ওই কর্মচারীর শরীর শিউরে ওঠে। এটি ছিল এক তরুণীর মস্তকহীন মৃতদেহ, সম্পূর্ণ উলঙ্গ অবস্থা। খুনি কোনো ধারালো অস্ত্র বা ব্লেডের সাহায্যে মেয়েটির বাহুতে থাকা ট্যাটুকেল এমনভাবে ঘষে দিয়েছিল যে সেটি দেখে তার পরিচয় শনাক্ত করা অসম্ভব ছিল। ঘরের চারদিকে রক্ত ছিটানো ছিল, যা স্পষ্ট করে দিচ্ছিল যে হত্যাকাণ্ড ওই ঘরেই সংঘটিত হয়েছিল। কিন্তু প্রশ্ন ছিল, এই মেয়েটিকে, সে এখানে কার সাথে এসেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কে তাকে এত নির্মমভাবে হত্যা করল এবং কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই পুলিশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু মৃতদেহ লজের ঘর থেকে পাওয়া গিয়েছিল, তাই তদন্তের প্রথম ধাপ হিসেবে পুলিশ লজের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং রেজিস্ট্রার খতিয়ে দেখে। রেজিস্ট্রারে দেখা যায় ওই যুবতী এবং তার সঙ্গী নিজেদের নাম হামজা খান ও রুবিনা বেগম হিসেবে লিখিয়েছিল। তারা মুম্বাইয়ের একটি ঠিকানা দিয়েছিল এবং নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। তারা শনিবার ও রবিবার, অর্থাৎ 2 দিনের জন্য ঘর বুক করেছিল। কিন্তু যখন পুলিশ মুম্বাইতে তাদের দেওয়া ঠিকানায় পৌঁছায়, তখন তাদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। তারা যে ঠিকানা দিয়েছিল সেটি ভুয়া ছিল। এমনকি হামজা ও রুবিনা নামে সেখানে কেউ থাকত না, বা এলাকাবাসীরা তাদের চিনত না। এছাড়াও তারা লজে কোনো পরিচয়পত্র জমা দেয়নি, যা লজের কর্মচারীদের বড় গাফিলতি প্রমাণ করে। ফলে পুলিশের তদন্ত এখন পুরোপুরি প্রযুক্তিগত নজরদারির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু বড় সমস্যা ছিল, মৃতদেহের মাথা ছিল না এবং মেয়েটির শরীরে কোনো পোশাকও ছিল না। এখন পুলিশ কিভাবে তার পরিচয় শনাক্ত করবে? অবশেষে পুলিশ লজ এবং তার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। যখন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, তখন 2টি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। একটি ফুটেজে মুখে মাস্ক পরা এক তরুণীর ছবি ধরা পড়ে। অন্য একটি ফুটেজে 13 ডিসেম্বর, রবিবার সকালে, একটি ছেলে কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে দ্রুত লজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশের সন্দেহ হয়, প্রথম ফুটেজের মেয়েটি হতে পারে খুন হওয়া ভুক্তভোগী, আর দ্বিতীয় ফুটেজের ছেলেটি হতে পারে আসল খুনি। পুলিশ এখন নতুনভাবে সেই 2 ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। এর জন্য পুলিশ আশপাশের এলাকায় আরও কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। এই চেষ্টায় পুলিশ একটি বড় সাফল্য অর্জন করে। একটি ফুটেজে দেখা যায়, সেই ছেলেটি এক নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। এরপর পুলিশও সেই দিকেই তদন্ত করতে যায়, যাতে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তবে সেটি উদ্ধার করা যায়। পুলিশ যখন সেই নির্জন পথ ধরে কিছু দূর এগোয়, তখনই হঠাৎ তাদের নজর পড়ে রেললাইনের কাছে, প্রায় 250 ফুট গভীর খাদে, একটি জিনিসের উপর। সেটি ছিল একটি পলিথিনের ব্যাগ, যার গায়ে রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুলিশ যখন ব্যাগটি উদ্ধার করে খুলে দেখে, তখন তার ভেতর থেকে মেয়েটির কাটা মাথা বেরিয়ে আসে। এদিকে প্রযুক্তিগত নজরদারি ও আর্থিক লেনদেনের ভিত্তিতে পুলিশের হাতে এই জুটির বিষয়ে আরও কিছু তথ্য আসে। এছাড়াও যেই খাদে মেয়েটির মাথা ফেলা হয়েছিল, সেখান থেকে তার পার্সও পাওয়া যায়। পার্সের ভেতর গোড়েগাঁওয়ের এক চিকিৎসকের প্রেসক্রিপশন ছিল, যা দেখে স্পষ্ট হয়ে যায় যে মেয়েটি গোড়েগাঁওয়ের বাসিন্দা হতে পারে। এভাবেই ছোট ছোট সূত্র জড়ো করে অবশেষে পুলিশ সেই 2 ব্যক্তির আসল পরিচয় জানতে পারে। তবে এখনও প্রশ্ন থেকেই যায়, কেন সেই ছেলেটি এত নির্মমভাবে মেয়েটিকে হত্যা করল? জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে 13 ডিসেম্বর সাই সদন লজ এ থাকা সেই দম্পতির আসল নাম ছিল রামসিলোচন পাল ও পুনম পাল। 30 বছর বয়সী রামসিলোচন মুম্বাইয়ের কাছে বেলাপুরের এক আইটি ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত, আর 26 বছর বয়সী পুনম গোড়েগাঁওয়ের একটি হাসপাতালে নার্সের কাজ করত। তারা 2021 সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বিবাহের সময় তারা 7 জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু 7 জন্ম তো দূরের কথা, 7 মাস পার হওয়ার আগেই রামসিলোচন নিজের হাতে সেই স্ত্রীকে হত্যা করল, যার হাতে একসময় তার নামের মেহেদি রঙিন হয়েছিল। তদন্ত চলাকালীন পুলিশ আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারে।
রামসিলোচনের ফোন 13 ডিসেম্বর দুপুরের পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল এবং তা চালু হয়েছিল তখনই যখন সে হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়ি ফিরে আস। এ থেকে স্পষ্ট হয়ে যায় রামসিলোচন কতটা চালাক ছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য প্রমাণ দেখাচ্ছিল যে হত্যার সময় সে সত্যিই মাথেরানে উপস্থিত ছিল। এই মামলার তদন্তের জন্য পুলিশের 5টি দল গঠন করা হয়। এর মধ্যে একটি দল পনভেলে রামসিলোচনের বাড়িতে হানা দেয়। পুলিশ সেখানে পৌঁছে রামসিলোচনকে ধরে ফেলে, যা দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। কারণ সে মনে করেছিল যে তার তৈরি করা পরিকল্পনা এতটাই নিখুঁত যে পুলিশ কখনোই তার নাগাল পাবে না। সে পরিচয় গোপন করতে মৃতদেহের সমস্ত কাপড় খুলে ফেলেছিল, এমনকি পুনমের হাতে থাকা ট্যাটু ব্লেড দিয়ে ঘষে মুছে দিয়েছিল। এছাড়া মেয়েটির পার্স এবং অন্যান্য জিনিসপত্র বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল, যাতে কোনো সূত্র না থাকে। অপরাধের সময় সে মোবাইল ফোন বন্ধ রেখেছিল। পুলিশের মতে প্রমাণ ধ্বংস করার ক্ষেত্রে সে প্রায় 80 যে সফল হয়েছিল, কিন্তু বাকি 20 প্রমাণই তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। অবশেষে তথ্যসূত্র একত্রিত করে পুলিশ তার আসল পরিচয় উন্মোচন করতে সক্ষম হয়। তদন্তে দেখা যায় 13 ডিসেম্বর সন্ধ্যায় তারা সাই সদন লজ চেক ইন করেছিল এবং সেদিন রাতেই রামসিলোচন নিজের স্ত্রীকে হত্যা করেছি। এরপর সে মৃতদেহকে বাথরুমে নিয়ে গিয়ে পুনমের মাথা ধর থেকে আলাদা করে এবং একটি ব্যাগে ভরে তা ফেলে দিতে বেরিয়ে পড়ে। পুলিশের মতে রামসিলোচন এই খুনের পরিকল্পনা বিয়ের আগেই করে রেখেছিল। সেই দিন মাথেরানে যাওয়ার সময় তার সঙ্গে একটি পলিথিন ব্যাগ ও ছুরি নিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে পুরো হত্যাকাণ্ডের কাহিনী স্বীকার করে নেয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, রামসিলোচন এত ভয়াবহ উপায়ে নিজের স্ত্রীকে হত্যা করল কেন? জিজ্ঞাসাবাদের সময় রামসিলোচন জানায় সে এবং পুনমের সম্পর্ক খুবই ভালো ছিল। যদিও গোনার বা হিন্দি বিয়ের রীতি অনুযায়ী কনেকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া না হওয়ার কারণে তারা বিয়ের পরও আলাদা থাকত, তবুও তারা প্রায়শই একে অপরের সাথে দেখা করত। কিন্তু একদিন একটি প্রশ্ন করার পরই তাদের সম্পর্ক বদলে যায়। রামসিলোচন ও পুনম উভয়েই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিল এবং পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল। তবে গোনা না হওয়ায় রামসিলোচন পনভেলে থাকত এবং পুনম গোডেগাঁওয়ে তার বাবা মায়ের সাথে থাকত। তারা মাঝে মাঝে ছুটির দিনে দেখা করত এবং তাদের সম্পর্ক ভালো ছিল। তাহলে কি এমন ঘটল যে রামসিলোচন নিজের স্ত্রীকে এত নির্মমভাবে হত্যা করল? এ বিষয়ে জিজ্ঞাসাবাদে রামসিলোচন যা বলে তা শুনে পুলিশও হতবাক হয়ে যায়। সে জানায় তার স্ত্রী একটু মুক্তচিন্তার ছিল, অর্থাৎ বেশ স্বাধীন স্বভাবের ছিল, আর এই বিষয়টি রামসিলোচনকে খুবই খোঁচা দিত। একদিন কথার ছলে সে নিজের স্ত্রী পুনমকে জিজ্ঞাসা করে, বিয়ের আগে কি তোমার কোনো ছেলের সাথে বন্ধুত্ব ছিল? পুনম এই প্রশ্নের যে উত্তর দেয় তা রামসিলোচনের মনে সন্দেহের বীজ বপন করে। সে ধীরে ধীরে পুনমের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। তবে খুন করার আগে সে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। সে এমনভাবে অপরাধের পরিকল্পনা করেছিল যাতে সত্য কখনো প্রকাশ না পায়। এই পরিকল্পনার জন্য সে অনেক ক্রাইম থ্রিলার সিনেমা ও ক্রাইম শো দেখেছিল। সে প্রমাণ নষ্ট করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামে। কিন্তু এত পরিকল্পনার পরেও শেষ পর্যন্ত সে পুলিশের হাতে ধরা পড়ে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ, ব্যাংক লেনদেনের তথ্য, মেয়েটির পার্সে পাওয়া ডাক্তারের প্রেসক্রিপশন, ট্যাটু ঘষে মুছে ফেলার চেষ্টা, মোবাইল ফোনের অন অফ অবস্থান, এই সমস্ত কিছু রামসিলোচনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে। অবশেষে এই প্রমাণ ও রামসিলোচনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চার্জশিট প্রস্তুত করে এবং তাকে আদালতে উপস্থাপন করে, যেখান থেকে তাকে জেলে পাঠানো হয়। যদিও এই মামলা এখনও আদালতে বিচারাধীন এবং অপরাধীর শাস্তি এখনও ঘোষণা করা হয়নি। এই ঘটনা থেকে একটি শিক্ষামূলক ধারণা হল, বিশ্বাস ও পারস্পরিক সম্মান যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। সন্দেহ, হিংসা বা রাগ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং তা সম্পর্ককে ধ্বংস করে দেয়। একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়তে হলে বিশ্বাস, খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। একটি ভুল সিদ্ধান্ত শুধু একজনের নয়, দুইজনের জীবনই নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন, যুক্তিবুদ্ধি প্রয়োগ করুন এবং প্রয়োজনে কারও পরামর্শ নিন। সবচেয়ে বড় কথা, কোনো পরিস্থিতিতেই হিংস্রতা বা সহিংসতার পথ বেছে নেবেন না। সহিষ্ণুতা, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। বন্ধুরা, এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারও মন কষ্ট দেওয়া নয়, বরং আপনাকে সচেতন করা। সমাজে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের সতর্ক হওয়ার শিক্ষা দেয়। আপনি এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন।